আসসালামু আলাইকুম। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। এক নম্বর হচ্ছে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। আমি আবার বলছি, ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। এক নম্বর হচ্ছে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, দুই নম্বর হচ্ছে রাগের পেছনে থাকা ভালোবাসা, তিন নম্বর হচ্ছে চুপ থাকার পেছনে কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বীজ নিয়ে আমি আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে চারটার দিকে খেয়াল করো। তোমরা একটু চারটার দিকে খেয়াল করো। এখানে দেখো কি দেখা যাচ্ছে। এখানেও বিভিন্ন রকমের নিচের ছবিগুলো লক্ষ্য করে দেখো, এখানে বিভিন্ন রকমের বীজ দেখা যাচ্ছে। তাহলে এখানে এক রকমের বীজ, মানে হরেক রকমের বীজ দেখা যাচ্ছে। এই বীজটা হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের কোনো না কোনো অধ্যায়ে এই বীজ সম্পর্কে আলোচনা আছে। নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে বীজ নিয়ে আলোচনা আছে। যেহেতু কৃষি শিক্ষা নবম দশম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অষ্টম শ্রেণীর যদিও স্কুলে পরীক্ষা হয়, কিন্তু নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা যেহেতু কৃষি শিক্ষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্যবহারিক একটা গুরুত্বপূর্ণ মার্কস আছে, এই জন্য এই অধ্যায়টা সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে, বীজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আমরা খুব স্বল্প পরিসরে এই বীজ নিয়ে ছোট্ট একটি ভিডিও করব, যাতে তোমরা স্বল্প পরিসরে বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো। তা আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটা দেখার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী বাসায় পড়ালেখাটা করবে। তা আমি এটা খুলে ফেলি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে বীজ। যেহেতু আমি বললাম যে ক্লাস 6 থেকে 9, 10 সব ক্লাসেই হচ্ছে এই অধ্যায় নিয়ে আলোচনা করা হবে, তাই আমি কোনো নির্দিষ্ট কোনো ক্লাসের নাম দিলাম না, শুধু বিষয়টার নাম দিলাম বীজ। তোমাদের সবার প্রথমে জানতে হবে যে বীজটা কি। আমাদেরকে জানতে হবে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। খেয়াল করো তোমরা, নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। ডিম্বককে বীজ বলে। তোমরা মনোযোগ দাও সবাই। তোমাকে প্রশ্ন করতে পারে বীজ কি, তুমি খুব সহজেই বলবে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। অথবা তুমি বলতে পারো, খেয়াল করো, বীজের সংজ্ঞাটা তুমি অন্যভাবেও দিতে পারো, যে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয়, উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয়, তাকে বীজ বলে। তোমরা একটু মনোযোগ দাও। তাহলে উদ্ভিদ আসে কোথা থেকে? বীজ থেকে। উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। তোমাকে যদি বলে যে বীজ কি, তুমি খুব সহজেই বলতে পারো নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। অথবা আরও সহজভাবে বলতে পারো যে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। একটা উদ্ভিদ জন্মানোর জন্য তোমাকে প্রথমে কি করতে হবে? বীজটা রোপণ করতে হবে। তাহলে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। মনোযোগ দাও। হয় তুমি দিতে পারো নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে, অথবা তুমি বলতে পারো যে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। তাহলে আমি আশা করতে পারি যে তোমরা বীজের সংজ্ঞা এখন বলতে পারবে। এখন আমরা জানবো যে ভালো বীজের কি কি বৈশিষ্ট্য আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো বীজের বৈশিষ্ট্য। মনোযোগ দাও সবাই। ভালো বীজের বৈশিষ্ট্য। ভালো বীজের কি কি বৈশিষ্ট্য? একটা বীজ আমি গাড়বো, সে বীজটা ভালো কি না, কিভাবে বুঝবো যে ভালো বীজের কি কি বৈশিষ্ট্য রয়েছে? একটু মনোযোগ দাও সবাই। প্রথমে আমি বললাম নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এরপরে বললাম যে উদ্ভিদ, খেয়াল করো, উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। এরপরে আমরা আসলাম যে ভালো বীজের কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? ভালো বীজটা হবে বিশুদ্ধ বীজ।
খেয়াল করো, বিশুদ্ধ বীজ কমপক্ষে 94% বিশুদ্ধতা। তুমি খেয়াল করো, ভালো বীজের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে বিশুদ্ধ বীজ। বীজটা হতে হবে বিশুদ্ধ, কমপক্ষে 94% বিশুদ্ধ হতে হবে। 100%-এর মধ্যে কমপক্ষে 94% যদি বিশুদ্ধ হয় তাহলে তুমি বুঝতে পারবে যে বীজটি হচ্ছে ভালো বীজ। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বীজটা হবে উজ্জ্বল, সুন্দর, সতেজ, স্বাভাবিক রঙের। উজ্জ্বল, সুন্দর, সতেজ, স্বাভাবিক। বীজটা হবে কি উজ্জ্বল, সুন্দর, সতেজ, স্বাভাবিক রঙের বীজ। স্বাভাবিক রং এর বীজ। মনোযোগ দাও তোমরা সবাই। তাহলে প্রথম ভালো বীজের বৈশিষ্ট্য এসে আমরা প্রথম বৈশিষ্ট্য বলতে পারি যে বিশুদ্ধ বীজ কমপক্ষে 94% বিশুদ্ধতা থাকতে হবে বীজটাতে। 100%-এর মধ্যে কমপক্ষে 94% বিশুদ্ধ হলে বুঝতে হবে যে সেটি হচ্ছে ভালো বীজ। 2 নম্বর বৈশিষ্ট্য আসবে, বীজটা হবে উজ্জ্বল, বীজটা হবে সুন্দর, সতেজ এবং স্বাভাবিক রঙের বীজ হবে। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি পুষ্ট, বড় দানা সম্পূর্ণ বীজ। খেয়াল করো, পুষ্ট, বড় দানা সম্পূর্ণ বীজ। বড় দানা সম্পূর্ণ বীজ। মনোযোগ দাও, পরীক্ষায় আসতে পারে ভালো বীজের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিশুদ্ধ বীজ। বীজটা হবে বিশুদ্ধ, কমপক্ষে 94% বিশুদ্ধতা থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্যে আমি বীজটা দেখব যে বীজটা উজ্জ্বল কিনা, সুন্দর কিনা, সতেজ কিনা, স্বাভাবিক রঙের বীজ কিনা। 3 নম্বর বৈশিষ্ট্য এসে দেখব পুষ্ট এবং বড় দানা সম্পূর্ণ বীজ কিনা। বীজটা হবে পুষ্ট এবং বড় দানা সম্পূর্ণ বীজ। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পোকা ও রোগমুক্ত বীজ। পোকা ও রোগমুক্ত বীজ। রোগমুক্ত বীজ। খেয়াল করো, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি বীজ বপনের ক্ষেত্রে এই পয়েন্টগুলো জানলে তোমার জন্য সুবিধা হবে। প্রথম বৈশিষ্ট্য বিশুদ্ধ বীজ, কমপক্ষে 94% বিশুদ্ধতা থাকলে বুঝবো আমরা তাকে হচ্ছে বিশুদ্ধ বীজ। বীজটা হবে উজ্জ্বল, সুন্দর, সতেজ, স্বাভাবিক রঙের বীজ। 3 নম্বর বৈশিষ্ট্য হবে পুষ্ট, বড় দানা সম্পূর্ণ বীজ। 4 নম্বর বৈশিষ্ট্য আমি বলতে পারি যে পোকা ও রোগমুক্ত বীজ। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গজানোর ক্ষমতা 70 থেকে 85%-এর উপরে হতে হবে। গজানোর ক্ষমতা 70 থেকে 85% এর উপর হতে হবে। এর উপর হতে হবে। তার মানে কি, তুমি বাজার থেকে বীজ কিনে নিয়ে আসছো, এখন দেখা গেছে যে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো বীজ আছে। এই সবগুলো বীজ তো গজাবে না। যদি 70 থেকে 85% বীজ যদি গজায় বা জন্মায় তাহলে বুঝতে হবে যে বীজটা হচ্ছে ভালো বীজ। আবার মনোযোগ দাও তোমরা। তাহলে আমি প্রথমে তোমাদেরকে বললাম বীজ কি, তুমি খুব সহজেই বলবে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। অথবা তুমি বলতে পারো যে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। মনোযোগ দাও, উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। এরপর প্রশ্ন আসতে পারে ভালো বীজের বৈশিষ্ট্যটা কি। তাহলে ভালো বীজের 5টি বৈশিষ্ট্য থাকলে বুঝবো যে আমরা ভালো বীজ। মনোযোগ দাও সবাই। বিশুদ্ধ বীজ, বীজটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে, সেটা কমপক্ষে 94% বিশুদ্ধতা থাকলে বুঝতে হবে যে সেটি হচ্ছে ভালো বীজ। 2 নম্বর, বীজটা উজ্জ্বল হবে, সুন্দর হবে, সতেজ হবে, স্বাভাবিক রঙের বীজ হবে। 4 নম্বর, পুষ্ট, বড় দানা সম্পূর্ণ বীজ হবে। 5 নম্বর, পোকা ও রোগমুক্ত বীজ হবে। 5 নম্বর, গজানোর ক্ষমতা 70 থেকে 85%-এর উপর হতে হবে। মনোযোগ দাও সবাই, গজানোর ক্ষমতা 70 থেকে 85%-এর মধ্যে হতে হবে। তো এই 5টি বৈশিষ্ট্য ভালো করে তোমাদের পড়তে হবে। এরপর আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এই বীজের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দাও সবাই। বীজের প্রকারভেদ। বীজের প্রকারভেদ।
প্রকারভেদ। খেয়াল করো, বীজের প্রকারভেদ। তাহলে আমরা প্রথমে জানলাম বীজ কি, তারপর আমরা জানলাম ভালো বীজের বৈশিষ্ট্যটা কি। এখন বীজের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটি প্রকার নিয়ে বীজের প্রকারভেদ হয়। একটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে। খেয়াল করো, ব্যবহারের ভিত্তিতে বীজটা হচ্ছে দুই ধরনের। ব্যবহারের ভিত্তিতে বীজটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। খেয়াল করো, উদ্ভিদতাত্ত্বিক বীজ আর একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। খেয়াল করো, ব্যবহারের ভিত্তিতে বীজটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। এখন তোমাদের পরীক্ষা আসতে পারে একটা উদ্ভিদতাত্ত্বিক বীজের উদাহরণ কি? উদাহরণ দিতে পারো ধান, পাট। উদ্ভিদতাত্ত্বিক বীজ ধান, পাট। খেয়াল করো, উদ্ভিদতাত্ত্বিক বীজের উদাহরণ হচ্ছে ধান, পাট বলতে পারো। আর কৃষিতাত্ত্বিক বীজ বলতে পারো যে আদা বা হলুদের কন্দ, এটা বলতে পারো। আদা বলতে পারো, হলুদের কন্দ বলতে পারো। আদা, হলুদের কন্দ মানে হচ্ছে হলুদের গোড়া বা কাণ্ডটা। তাহলে বীজের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যবহারের ভিত্তিতে। তাহলে ব্যবহারের ভিত্তিতে বীজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজের উদাহরণ হচ্ছে ধান, পাট। কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ হচ্ছে আদা, হলুদের কন্দ ইত্যাদি। তারপর আরেকটা প্রকার হচ্ছে বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে। খেয়াল করো, বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে এটাও বীজটাও হচ্ছে দুই প্রকার। বীজাবরণের উপস্থিতির ভিত্তিতেও বীজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনাবৃত বীজ আর একটা হচ্ছে আবৃত বীজ। খেয়াল করো, একটা হচ্ছে অনাবৃত আর একটা হচ্ছে অনাবৃত বীজ আর একটা হচ্ছে আবৃত বীজ। তাহলে বীজাবরণের ভিত্তিতে হচ্ছে বীজটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অনাবৃত, একটা হচ্ছে আবৃত। অনাবৃত বীজের উদাহরণ আমরা বলতে পারি হচ্ছে পাইন, সাইকাস। খেয়াল করো, পাইন, সাইকাস। যদি তোমাকে প্রশ্ন করে অনাবৃত বীজের একটি উদাহরণ কি, তুমি সহজেই বলতে পারো যে পাইন অথবা সাইকাস। আবৃত বীজের উদাহরণ বলতে পারো ধান, সরিষা বলতে পারো। আবৃত বীজের উদাহরণ বলতে পারো যে ধান, সরিষা। আমরা কিন্তু দুই প্রকার বীজের প্রকারভেদ পেলাম। একটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে বীজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজের উদাহরণ হচ্ছে ধান, পাট আমি বলতে পারি। কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ আমি বলতে পারি আদা, হলুদের কন্দ ইত্যাদি। বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে বীজকে আবার দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে অনাবৃত বীজ আর একটা হচ্ছে আবৃত বীজ। অনাবৃত বীজের উদাহরণ হচ্ছে পাইন, সাইকাস। আবৃত বীজের উদাহরণ হচ্ছে ধান, সরিষা। আর একটা প্রকারভেদ আছে, খেয়াল করো, মনোযোগ দাও তোমরা। আর একটা হচ্ছে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে। খেয়াল করো, বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজটা আবার হচ্ছে দুই প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, বহুবীজপত্রী উদ্ভিদ। খেয়াল করো, এটা তিন প্রকার। একবীজপত্রী উদ্ভিদ, দুই নাম্বার দ্বিবীজপত্রী উদ্ভিদ, তিন নাম্বার বহুবীজপত্রী উদ্ভিদ। খেয়াল করো তোমরা, মনোযোগ দাও। তাহলে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজ হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে বহুবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান, গম বলতে পারি। কি বলতে পারি? ধান বা ধান, গম, যে কোনোটা বলা যায়, ধান, গম। দ্বিবীজপত্রী দুইটা বীজপত্র থাকে, যেমন ছোলা, আম। দুইটা বীজপত্র থাকে, ছোলা, আম। খেয়াল করো, একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আমি বললাম ধান, গম। দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আমি বললাম ছোলা, গম। আর বহুবীজপত্রী উদ্ভিদের উদাহরণ আমি বলতে পারি পাইন। তাহলে খেয়াল করো, আজকে যে আলোচনাটা আমি করলাম সেটা হচ্ছে বীজ নিয়ে। তাহলে আমরা বীজ, এখানে আমরা অনেক কিছুই কিন্তু শিখলাম যে বীজটা কি। তাহলে আমি বলতে পারি বীজ হচ্ছে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে।
অথবা উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। তোমার বীজের সংজ্ঞা হয়ে গেলে প্রশ্ন করতে পারে বীজ কি, তোমাকে প্রশ্ন করতে পারে ভালো বীজের বৈশিষ্ট্যটা কি। তোমাকে যদি বলে যে ভালো বীজের বৈশিষ্ট্যটা কি, বা তুমি নিজে নিজে যাচাই করবে যে এটা ভালো বীজ কিনা, তাহলে 1 নম্বর পয়েন্ট জানতে হবে তোমাকে যে বীজটা বিশুদ্ধ বীজ, কমপক্ষে 94% বিশুদ্ধতা থাকলে তাকে আমি ভালো বীজ বলতে পারি। 2 নম্বর পয়েন্ট বলতে পারো উজ্জ্বল, সুন্দর, সতেজ, স্বাভাবিক রঙের বীজ। বীজটা হতে হবে উজ্জ্বল, সুন্দর, সতেজ, স্বাভাবিক রঙের বীজ। 3 নম্বর বৈশিষ্ট্য আমি বলতে পারি পুষ্ট এবং বড় দানা সম্পূর্ণ বীজ। খুব মানে বীজটার শারীরিক গঠনটা বড় হবে এবং পুষ্ট টাইপের হবে বীজ হতে হবে। 4 নম্বর পোকা ও রোগমুক্ত বীজ। অবশ্যই বীজের মধ্যে পোকা এবং রোগ থাকা চলবে না। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গজানোর ক্ষমতা 70 থেকে 85%-এর উপর হতে হবে। তুমি যতগুলো বীজ আর গাড়বে তার মধ্যে 70 থেকে 85% যদি জন্মায় তাহলে বুঝতে হবে যে সেই বীজটি হচ্ছে ভালো বীজ। তাহলে এই 5টি পয়েন্ট যদি আমি দেই তাহলে আমি ভালো বীজের বৈশিষ্ট্য আমি পরীক্ষায় 15 নম্বর পেতে পারি, বা আমি ব্যবহারিক জীবনেও এই 5টি পয়েন্ট যদি আমার ধারণা থাকে তাহলে আমি বলতে পারি যে বীজটি হচ্ছে ভালো না খারাপ। এরপর আমাকে জানতে হবে বীজের প্রকারভেদ। তোমার পরীক্ষায় যদি আসে বীজের প্রকারভেদ লিখো, তখন তোমাকে 3টা পয়েন্টে লিখতে হবে যে ব্যবহারের ভিত্তিতে বীজ হচ্ছে ব্যবহারের ভিত্তিতে বীজ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজের উদাহরণ হচ্ছে ধান আর পাট। কৃষিতাত্ত্বিক বীজের উদাহরণ হচ্ছে আদা আর হলুদের কন্দ। এরপর তুমি বলতে পারো বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে বীজ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অনাবৃত বীজ, একটা হচ্ছে আবৃত বীজ। অনাবৃত বীজের উদাহরণ হচ্ছে পাইন আর সাইকাস। আবৃত বীজের উদাহরণ হচ্ছে ধান আর সরিষা। বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজ হচ্ছে 3 প্রকার। একবীজপত্রী বীজ, দ্বিবীজপত্রী বীজ উদ্ভিদ, বহুবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান আর গম, দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ছোলা আর আম, বহুবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন। তাহলে এখান থেকে অনেক কিছু জানার আছে। তোমার নৈবেত্তিকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে একটি বহুবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও, তখন তুমি বললে পাইন। অথবা পরীক্ষায় আসলো যে নিচের কোনটি অনাবৃত বীজ, তোমাকে প্রশ্ন করলো ধান, আদা, সরিষা, সাইকাস, তখন তুমি খুব সহজেই বলে দিবে সাইকাস। তোমাকে প্রশ্ন করতে পারে একটা আবৃত বীজের উদাহরণ দাও, তখন তুমি বলবে হচ্ছে ধান, সরিষা। তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আজকে আমি তোমাদেরকে জানালাম যে বীজ কি, তারপর বললাম ভালো বীজের বৈশিষ্ট্য। ভালো বীজের বৈশিষ্ট্য আমি জানালাম তোমাদের 5টি। এরপর হচ্ছে বীজের প্রকারভেদ। পরীক্ষায় কিন্তু বীজের প্রকারভেদ যদি বলে যে বীজের প্রকারভেদ লিখো, তখন তোমাকে 3টি আইটেমে দিতে হবে। ব্যবহারের ভিত্তিতে, বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে, বীজপত্রের সংখ্যার ভিত্তিতে। আবার পরীক্ষায় আলাদাভাবেও আসতে পারে যে বীজপত্রের সংখ্যার ভিত্তিতে বীজ কয় প্রকার, তখন তুমি বলবে 3 প্রকার। একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী। যদি বলে যে বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে বীজ কয় প্রকার, তখন তুমি বলবে 2 প্রকার। একটা হচ্ছে অনাবৃত, একটা হচ্ছে আবৃত। তোমাকে প্রশ্ন করতে পারে ব্যবহারের ভিত্তিতে বীজ কয় প্রকার, তুমি বলবে 2 প্রকার। একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। তাহলে এই জিনিসগুলো ভালো করে আমাদেরকে জানতে হবে। উদাহরণগুলো উলটপালট করা চলবে না। উদ্ভিদতাত্ত্বিক বীজের ধান, পাট, কৃষিতাত্ত্বিক বীজের আদা, হলুদের কন্দ, অনাবৃত বীজের পাইন, সাইকাস, মনে রাখতে হবে এগুলো। আবৃত বীজ ধান, সরিষা। একবীজপত্রী, একটা বীজপত্র থাকবে। ধান, গম। দ্বিবীজপত্রী, 2টা বীজপত্র থাকবে। ছোলা, আম। বহুবীজপত্রী, অনেকগুলো বীজপত্র থাকবে, যেমন হচ্ছে পাইন। তাহলে আমি আশা করতে পারি যে তোমরা আজকের এই বীজের ক্লাসটা সম্পর্কে ভালো করে ধারণা লাভ করেছো। এই বীজের ছবিটা আরেকবার খেয়াল করো, অসংখ্য রকমের বীজ আছে এখানে, খেয়াল করো। ভালো বীজের বৈশিষ্ট্যের মধ্যে আমি বলছিলাম যে বীজের বিশুদ্ধতা কমপক্ষে 94% হতে হবে। বলছিলাম যে উজ্জ্বল, সুন্দর, দেখো সবগুলোই উজ্জ্বল, সুন্দর, সতেজ প্রকার বীজ, পুষ্ট এবং বড় দানা সম্পূর্ণ বীজ। বলছি রোগা এবং পোকামাকড় মুক্ত। এখানে রোগ এবং পোকামাকড়ের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। গজানোর ক্ষমতা 70 থেকে 85%। এটা একমাত্র বপন করার পরেই বোঝা যাবে যে এর ক্ষমতাটা 70 থেকে 85% আছে কি না। তাহলে আমি আশা করতে পারি যে আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে 2-1 বার দেখলে তাহলে তোমরা বীজ কি, ভালো বীজের বৈশিষ্ট্যটা কি, বীজের প্রকারভেদগুলো ব্যবহারের ভিত্তিতে, তারপর হচ্ছে বীজাবরণের উপস্থিতির ভিত্তিতে, বীজপত্রের সংখ্যার ভিত্তিতে, তাহলে এইগুলো সম্পর্কে তোমরা ভালো ধারণা লাভ করবে। পরিশেষে বলতে চাই যে সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো,
সবাই সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ।